জুলাই উত্তরায় মীর মুগ্ধ পানির বোতল হাতে বলেছিল, পানি লাগবে। আচ্ছা, 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে কি হয়েছিল জিজ্ঞেস করলে আপনি ঠিক কি বলবেন? স্বৈরাচারী সরকারের পতন, ছাত্র জনতার আন্দোলন, রাজনৈতিক পালাবদল? কোন অপশনটা সিলেক্ট করলেন জানাবেন। আসল উত্তর হলো সবগুলো উত্তরই সঠিক, কিন্তু এর বাইরেও আরেকটা উত্তর আছে। এই 36 দিনে বাংলাদেশের একটা প্রজন্ম নিজেদের জন্য নতুন রাজনৈতিক ভাষা তৈরি করেছিল। ইতিহাসে অনেকবার সরকার পতন হয়েছে, কিন্তু সরকার পতনকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ব্যাকরণ তৈরির মতো ঘটনা ইতিহাসে প্রায় ঘটে না। 1952, 71, 90 প্রতিটা টার্নিং পয়েন্টে ভাষার নতুন কাঠামো তৈরি হয়েছিল, যা পরের কয়েক দশকের রাজনৈতিক চিন্তাকে আকৃতি দিয়েছে। সেটা প্রচলিত ভাষারই বিভিন্ন ভার্সন ছিল। যেমন নম চমস্কি বলেছেন, মানুষের ভাষার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো সীমিত নিয়ম থেকে অসীম নতুন বাক্য তৈরি করার ক্ষমতা। রাষ্ট্র নির্দিষ্ট শব্দ চাপিয়ে দিতে চায়, কিন্তু জনতা যদি সেই শব্দ থেকেই নতুন অর্থ তৈরি করতে পারে, তখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। জুলাই 24-এ ঠিক এই ভাঙ্গনটাই ঘটেছিল, আর এর শুরুও হয়েছিল রাষ্ট্রের ব্যবহৃত একটা শব্দ থেকে। নিশ্চয়ই আপনাদের সেটি মনে আছে, রাজাকার শব্দ। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বাংলাদেশের রাজনৈতিক অভিধানে রাজাকার একটা ভারী বস্তু। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগীদের নাম, কিন্তু গত 1.5 দশক রাজনৈতিক প্রতিপক্ষকে নৈতিকভাবে অযোগ্য প্রমাণ করতে আওয়ামী সরকার এই শব্দ পাইকারি হারে ব্যবহার করেছিল। আর তাই শেখ হাসিনার এই বক্তব্য শোনার পর কয়েক ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন নাহার হল, কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা মিছিলে নামলেন। সেই মিছিলের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। ভাষাতত্ত্বে এই কৌশলের নাম রিঅ্যাপ্রোপ্রিয়েশন। প্রতিপক্ষের অপমানসূচক শব্দকে বদলে দিয়ে তার হাতেই আবার ধরিয়ে দেয়া। যেমন মিশেল ফুকো বলেছিলেন, ক্ষমতা যেখানে থাকে প্রতিরোধ সেখানেই হয়। ক্ষমতা যে নাম তৈরি করে সেই নামই কখনো তার বিরুদ্ধে ব্যবহৃত হয়। জুডিথ বাটলার তার এক্সাইটেবল স্পিচে দেখিয়েছেন, অপমানসূচক শব্দ যখন কেউ নিজের গায়ে টেনে নেয় তার মালিকানা বদলে যায়। ঠিক তেমনি জুলাইয়ে রাজাকার শব্দটি ব্যবহার করে সেটাকে লেজিটিমেসি দেওয়া হয়নি, বরং ব্যঙ্গ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি পাল্টা প্রশ্ন তৈরি হয়েছে, যদি আমরা রাজাকার হই তবে তোমরা কারা? উত্তরটা এক বাক্যে, তোমরা স্বৈরাচার। সেই মুহূর্ত থেকে আন্দোলনের সেন্টার পয়েন্ট কোটা থেকে স্বৈরাচারে সরে আসলো। আর ঠিক তখনই আন্দোলন কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। ঠিক পরদিন সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ পুলিশের হামলা হয়। এরপর বিকেল থেকে দেয়ালে দেয়ালে নতুন বাক্য দেখা গেল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। মনে আছে রংপুরের পীরগঞ্জে এক বৃদ্ধ মা তার আঞ্চলিক ভাষায় কাঁদতে কাঁদতে বলেছিলেন, তুই মোর সাওয়াক চাকরি না দিবু না দে, কিন্তু মারলু কেনে? এই প্রশ্নে এই ভাষায় এমন কি ছিল যে কয়েক ঘন্টার মধ্যে বাক্যটা দেশের প্রতিটি গলি মহল্লায় ছড়িয়ে পড়ল। রোলা বার্থ বলেছিলেন, ছবিতে পাংটাম বলে একটা পয়েন্ট থাকে, এই পয়েন্ট দর্শকের মাথায় স্ট্রাইক করে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের 2 হাত ছড়ানো ভঙ্গি ছিল সেই পাংটাম। তার এই ছবি আসলে কি বলতে চাইছিল আমাদের? তার এই ছবির মানে হলো, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই বুকের ঝড় শুধু আবু সাইদের একার ছিল না, ছিল পুরো প্রজন্মের বুকের ভেতর। এর ঠিক 2 দিন পর 18 জুলাই উত্তরায় মীর মুগ্ধ পানির বোতল হাতে বলেছিল, পানি লাগবে। কয়েক মিনিট পর
মুগ্ধ গুলিবিদ্ধ হয়। ছাদে হেলিকপ্টার দেখতে গিয়ে নিহত হয়েছে এক শিশু। তার বলা কথা ছিল, বাবা দেখো হেলিকপ্টার। এই বাক্যটিও গ্রাফিতি হয়ে উঠেছিল। প্রতিটি বাক্যের সঙ্গে একজন মানুষের মৃত্যু জড়িত। সমাজতত্ত্বে এই ঘটনাকে বলে কালেকটিভ মেমোরি ফরমেশন। 1952 প্রতীকীকরণে লেগেছিল বছরের পর বছর আর রাষ্ট্রের সহযোগিতা। যদিও 52 পৃথিবী আর 24 পৃথিবী এক নয়, তারপরও 2024 এই কাজটা ঘটেছে মাত্র কয়েক ঘন্টায়। রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব হয়েছে। 17 জুলাই 2024 ঢাকার একটা স্টুডিওতে মোহাম্মদ সেজান বসেছিলেন। তিনি জানতেন না যে গান তিনি তখন রেকর্ড করছেন সেটা 13 দিনে ইউটিউব ট্রেন্ডিংয়ের 2 নম্বরে উঠবে। 6 মিলিয়ন মানুষ শুনবেন এবং লাইনগুলো দেয়ালে গ্রাফিতি হবে। গানের নাম কথা ক। প্রথম লাইনই একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল, 52 আর 24 তফাৎ কোথায়? ভাই বোন রাস্তায় মরছে, তুই কি করছিস? একই দিনে হান্নান হোসেন শিমুল লিখলেন আওয়াজ উডা। পরে প্রথম আলোকে তিনি বলেছিলেন, বহু মানুষ চুপ ছিলেন, সেই নীরবতাই গান লেখাতে বাধ্য করেছে। এরপর তিনি কয়েকদিন হুমকি পেলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করলো এবং 12 দিন তিনি জেলে কাটালেন। ততক্ষণে তার গান রাজপথে। জুলাই আগস্টে অন্তত 40টি বাংলার র্যাপ প্রকাশিত হয়েছিল। মঞ্জুর হোসেন সম্পাদিত জুলাইয়ের গানে 63টি গান আছে এবং এর বড় অংশই র্যাপ। আচ্ছা, ঠিক এই জায়গাটাতে একটা প্রশ্ন করতে চাই, আমাদের তো অনেকগুলো প্রতিষ্ঠিত রক ব্যান্ড ছিল, তারা কি এসেছিল? রক ব্যান্ডও ছিল, কিন্তু তাদের নতুন গান ছিল আঙ্গুলে গোনা, আর ফোক থেকে তো প্রায় কিছুই পাওয়া যায়নি। কেন এমন হলো? কারণ শ্রেণীগত। প্রতিষ্ঠিত রক ব্যান্ড তখন কর্পোরেট কনসার্টে ব্যস্ত, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে জড়িত, সরকারের সঙ্গে তাদের যোগাযোগ। এই আন্দোলনে অংশ হলে তাদের অনেক কিছু হারানোর ছিল, কিন্তু র্যাপাররা তখন সাব কালচার হিসেবে ব্র্যান্ডেড। মূলধারার পুরস্কারে তারা অনুপস্থিত, তাদের হারানোর কিছু ছিল না, তাদের শ্রোতা ছিল সরাসরি ইউথ। ফ্রান্স ফানো লিখেছিলেন, কোনো ভাষায় কথা বলা মানে একটা সংস্কৃতির ভার তার কাঁধে তুলে দেয়া। জুলাইয়ে বাংলাদেশের হিপ হপ প্রথমবার মূলধারার রাজনৈতিক মুহূর্তে সবার আগে কণ্ঠ দিল। কিন্তু 27 জুলাই 2025 সেজান ফেসবুকে ঘোষণা দিলেন, জুলাই স্মরণ অনুষ্ঠানে তাকে যেন আর ডাকা না হয়, কারণ প্রথম কণ্ঠ তোলা মানুষদের সবাই ভুলে গেছে। সেজানের অভিমান বড় প্রশ্নের চিহ্ন। জুলাই আইকন হওয়ার পর সাংস্কৃতিক স্বীকৃতির যে কাঠামো তৈরি হয়েছে, সেখানে হিপ হপের জায়গাটা আসলে কোথায়? 18 জুলাই 2024 বিকেল বাংলাদেশের নেটওয়ার্ক ট্রাফিক ক্লাউড ফ্লেয়ার রাডারে শূন্যে নামল। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ অচল। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর বিখ্যাত বক্তব্য পরে ঐতিহাসিক দলিল হয়ে গেল। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, সেটি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেই মুহূর্ত থেকে দেয়াল কথা বলা শুরু করলো। 29 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করলো। শিক্ষার্থীরা চাঁদা তুলে রং কিনতে শুরু করলো। পুলিশের আতঙ্ক, হেলিকপ্টার থেকে গুলির শঙ্কা মাথায় নিয়ে কিশোর কিশোরীরা দেয়ালে আঁকতে বের হলো। নর্থ সাউথের শিক্ষার্থী তাসফিয়া আক্তার পাপিয়া পরে এক গণমাধ্যমে বলেছিলেন, তারা কোনো রাজনৈতিক চেতনা থেকে যুক্ত হননি, বন্ধুরা মরছিল বলেই যুক্ত হয়েছিলেন। দেয়ালের একটা গ্রাফিতিতে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের লোগো, নিচে ক্যাপশন 24 বেতার কেন্দ্র। 1971 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর ছড়িয়েছিল। 2024 সেই কাজ করেছিল সোশ্যাল মিডিয়া। সরকার সেটি বন্ধ করলে দেয়ালই বেতার কেন্দ্র হয়ে গেল। দেয়ালে কোনো কেন্দ্রীয় সম্পাদক ছিলেন না, যা তৈরি হলো বিকেন্দ্রীভূত। গবেষক ফাহমিদুল হক শিল্পকলা একাডেমির 111টা গ্রাফিতি বিশ্লেষণ করে দেখিয়েছিলেন, এসবই কাঁচা হাতে আঁকা। সেটাই এদের প্রকৃত জোর। মিখাইল বাখতিন এই বৈশিষ্ট্যকে বলেছিলেন হেটারোগ্লোসিয়া, অর্থাৎ বহু কণ্ঠস্বর একসঙ্গে। যে রাষ্ট্র জনতাকে এক ভাষায় কথা বলতে বাধ্য করছিল, তার বিরুদ্ধে জনতা উত্তর দিয়েছিল বহু ভাষায়। এবার একটু আঞ্চলিক ভাষার দিকে যাই। 2 আগস্ট থেকে চট্টগ্রামের রাস্তায় শোনা যেত আর ন খাইও বহুদিন খাইও, অর্থাৎ হচ্ছে আর খেও না, বহুদিন খেয়েছ। শাসকের উদ্দেশ্যে এক ধরনের ধমক সেটা। কয়েকদিনের সেই স্লোগান ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশালেও পাওয়া গেল। রংপুরের হামার বেটা মরলু কেনে
একইভাবে ছড়িয়েছে। সিলেট, ময়মনসিংহ, নোয়াখালীর ভাষায় প্রতিবাদ ভিডিও ভাইরাল। এটি বাংলাদেশের রাজনৈতিক ভাষা ইতিহাসে একটা নীরব বিপ্লব। জাতীয় রাজনীতির ভাষা দীর্ঘদিন ছিল ঢাকা কেন্দ্রিক, পরিমার্জিত মধ্যবিত্তের বাংলা। আঞ্চলিক ভাষা টেলিভিশনে ব্যঙ্গের বিষয়, জাতীয় মঞ্চে বিরল। জুলাই সেই কেন্দ্রীভূত ভাষা ব্যবস্থা ভেঙে দিল। আন্দোলন যখন সত্যিই দেশব্যাপী, তার ভাষাও বহুকেন্দ্রিক হতে বাধ্য। জুলাই শেষ হলো, কিন্তু আন্দোলন শেষ হয়নি। 31 জুলাইয়ের পর 1 আগস্ট কিন্তু আন্দোলনকারীরা ঘোষণা দিলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই চলবে। ফলে 1 আগস্ট হলো 32 জুলাই, 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হলো সেদিন হলো 36 জুলাই। রোলা বার্থ মিথোলজিসে দেখিয়েছিলেন চিহ্ন কিভাবে আক্ষরিক অর্থ ছাড়িয়ে দ্বিতীয় স্তরের অর্থ বহন করে। 36 জুলাই ঠিক এই অর্থে একটি মিথ, ক্যালেন্ডারের অবাস্তব এবং অসম্ভব একটা তারিখ, কিন্তু রাজনৈতিক সময়ের চিন্তায় নিখুঁত একটা মুহূর্ত। আরেকটি বাক্যাংশ একইভাবে মিথ হয়ে উঠেছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এখানে বাপ শব্দের রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট, একটা নির্দিষ্ট পিতৃতান্ত্রিক বংশ তালিকার প্রতি প্রশ্ন। জুলাইয়ের ভাষা কম্প্রেশনের ভাষা, জটিল রাজনৈতিক ধারণা অত্যন্ত সংক্ষিপ্ত ফর্মে টি শার্টে ছাপানো যায়, টিকটকে ভিডিওতে ধরে দেয়ালে আঁকা যায় এবং একই সঙ্গে প্রজন্মের সম্পূর্ণ অবস্থান বহন করে। এবারে এখানে একটু নিষ্ঠুর সততার সঙ্গে জিজ্ঞেস করি, যে ভাষা 2024-এর জুলাইয়ে তৈরি হয়েছিল সেটি কি এখনও তার নির্মাতাদের হাতে আছে? আমরা দেখেছি প্রতিটি সফল বিপ্লবের পরই এই প্রশ্ন ফিরে ফিরে আসে। ফরাসি বিপ্লবের পর লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, পরে নেপোলিয়নের সাম্রাজ্যরই বৈধতা দিয়েছে। 1971-এর জয় বাংলা একটি নির্দিষ্ট দলের একচ্ছত্র সম্পত্তি হয়েছিল। আন্তোনিও গ্রামজি ইতালির কারাগারে বসে হেজিমনি ধারণাটি প্রতিষ্ঠা করেছিলেন। শাসক শ্রেণী বল প্রয়োগে শাসন করে না, সংস্কৃতির মধ্য দিয়ে সম্মতি তৈরি করে। বিপ্লবের পর সবচেয়ে বড় লড়াই ভাষার মালিকানা নিয়ে। বাংলাদেশে সেই লড়াই এখনো চলছে। কেউ জুলাই স্পিরিটকে রাষ্ট্র সংস্কারের আহ্বান হিসেবে দেখছেন, কেউ ধর্মীয় শাসনের ভিত্তি, কেউ বা নতুন রাজনৈতিক দলের বৈধতা। ফাহমিদুল হক প্রথম আলোয় লিখেছিলেন, জুলাইয়ের গ্রাফিতিতে যা লেখা ছিল বাস্তব রাজনীতিতে তার প্রতিফলন কম। শিল্পী মামুন হুসাইনের পাতা ছেঁড়া নিষেধ গ্রাফিতি, যেখানে গাছের পাতায় এক এক ধর্মের নাম, সেটি পাঠ্য বই থেকে ধর্মীয় গোষ্ঠীর আপত্তির মুখে বাদ পড়ে গেছে। সিজানের অভিযোগ, র্যাপাররা প্রথম দাঁড়িয়েছিলেন, আজ তারা প্রান্তে। শহীদদের পরিবারের বিচারের দাবি এখনো অসম্পূর্ণ। দেয়ালের গ্রাফিতিও মুছে যাচ্ছে সিটি কর্পোরেশনের রঙে, নতুন এজেন্ডায়। চমস্কি বহু বছর ধরে লিখেছেন ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট বা সম্মতি উৎপাদন প্রক্রিয়ার কথাটি। প্রতিষ্ঠান বিরুদ্ধে দাঁড়ানো ভাষাকে হজম করে প্রাতিষ্ঠানিক ভাষায় রূপান্তরিত করে ফেলে। 36 জুলাই এখন রাষ্ট্রীয় দিবস। জুলাই ঘোষণাপত্র, সরকারি নথি যা ছিল বিদ্রোহের ভাষা, তা এখন প্রতিষ্ঠার ভাষা। শব্দগুলো টিকে থাকে, কিন্তু ভেতরের দাবি বদলে যায়। 24-এর রাষ্ট্র সংস্কার চলছে, যে অর্থ বহন করত 25-এর একই বাক্য কি সেই একই অর্থ বহন করে? যে দেয়াল ছিল বেতার কেন্দ্র, আজও কি সেই বেতার সচল আছে? কি মনে হয়? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।